একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে কোনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে। মানে বিএনপি ভুল করছে, জামাত ভুল করছে, মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি, না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা, এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল। হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে, কি মনে করেন আপনি? না, এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন। আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন, পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে, এবং আমি পিআর ইস্যু নিয়ে 2টা এপিসোড অলরেডি করেছি। আমি আর একটা এপিসোড রেডি করছিলাম, জাস্ট মায়া করে করিনি, কারণ এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি। কারণ আমি যদি এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো। মানে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে, একটা সিরিয়াস ডিজাস্টার হবে। আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে, এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে, মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে। হ্যাঁ, এখন যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায়, তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিআর এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, এবং আমার এপিসোড কিন্তু রেডি। আমার বিশ্বাস জামাত ইসলাম পিআর জিনিসটা বুঝেইনি ঠিক মতো। আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি, এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই। এটা এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম। এটা আমি বাদ দিলাম, এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম। ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে, কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে, বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে। এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না। এত বিজ্ঞ রাজনৈতিক দল, ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না। আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন। আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম। আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না। শীর্ষ নেতাকে ডাকেন, পিআর পদ্ধতি নিয়ে ডাকেন, আমি ডিবেট করতে, প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি। কিন্তু এটা জামাতকে আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে, যেটা 86-96-তে হয়েছে বা 71-এও, মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত, মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা, মানে কেমন যেন তারা ইয়ে করে। এবারও কি এরকম কিছু হচ্ছে, ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন? মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই, এটা তো সব দলেরই তো ভুল থাকে, রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি নিয়ে যদি মূলামূলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায়, আমি এটা মনে করবো যে এটা আরেকটা রাজনৈতিক ভুল হবে, বড় ধরনের রাজনৈতিক ভুল হবে, এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হবে। কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটার দায়িত্ব তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক। তা তো না। কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে, তাই না? কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 12% মানুষ বিএনপিকে ভোট দেবে, 10.5% মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে, 3%-এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে, 7%-এর মতো মানুষ, 7.3%-এর মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে 63% মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই, তাদেরকে ভোট দিতে চায় না, ঠিক করেনি যে তাদেরকে ভোট। তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায়? তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই 63% মানুষের? তাদের কথা তো শুনতে হবে। বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে, আমাদেরকে আপেলটা দেখাক। আমরা কথা বলি, আমরা তো জামাত ইসলামীর শত্রু না, আমরা বিএনপিরও শত্রু না। তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক, আমরা একটু নেড়ে চেড়ে দেখি, একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ, মিষ্টি কিনা, কচকচে কিনা। তো আমি যেটা বলবো সেটাই করতে হবে। কেন? ওয়াই? জনগণের সাথে তো এনগেজ হতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি, 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি। তাদের সাথে এনগেজ হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। এমনকি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ, তাদের সাথে কথা বলুক। আপনি, আমি, কনক, আমাদের 3 জনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে না? এখন তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল, মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি? মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম, আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত, পরের দিন চলে যেত। ওটা এমনিতেই দেখা যায়, আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায়, আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায়, আমার ফেসবুকের লেখায় দেখা যায়। পাবলিক এমনি দেখা দিত যে আমরা এদেরকে চাই না, এদেরকে পছন্দ করি না, আমরা এদের সাথে নাই। কারো মনে না হলে এটা সরাসরি বলুক, তারপরে দেখা যাবে না।
হ্যাঁ সেটাই। না এখানে ধরেন এই জরিপটা কিন্তু আরেকটা জিনিস ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবার ধানের শীষের জোয়ার, এবার দাড়িপাল্লার জোয়ার, এবার নৌকার জোয়ার, অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু, নট একদম মার্কা। একদম পুরোপুরি এটা কিন্তু পুরোপুরি। তো মানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা করার বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি, জামাত, এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো, এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে। ইলিয়াস, আপনি কি মনে করেন এই যে জামাত কি কোনো ঐতিহাসিক ভুল করতেছে আবারও, বা এই যে বিভাজনটা? দাদা তো ওই অ্যাঙ্গেলের কথা বললোই, আমি ওইটাতে আর না যাই, আমি একটু ঐক্যের কথা বলি ভাই। এটা হচ্ছে যে প্রথমেই 15ই আগস্টে বিএনপির এবার যে ভূমিকা ছিল, এটার জন্য বিএনপি কে অনেক ধন্যবাদ। এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারতো। আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল, কিন্তু সরাসরি কেন আসে না সেটা আমরা জানি না। একটা কথা পরিষ্কার করে বলি, এই 5ই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন, কোনো দল এখানে ছিল না। আমরা ওই রাতে সারা রাত, আমার মনে আছে তার আগের 2-3 রাত, যেই রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম, ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পারি না। কারণ আমি জানতাম যে এই হারুন এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো, হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো। আমি ঘুমাইতে পারিনি। তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি জামাত কারা কি করবে। আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই। হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না, কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে। দেখেন ভাই, বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই, সেটা হচ্ছে একটা বলার মতো, তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে। অনেক চেষ্টা করেছে, সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে, পারেনি। বিএনপি এবার যেটা পেয়েছিল, অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল। জামাত, এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো, সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো। ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে, এই প্রথম আলো, ডেইলি স্টার এরাই বানিয়েছে। এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল, জামাত ইসলাম, তারপরে এইদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে, এনসিপি। আর বাংলাদেশের মানুষ এমনিতেই 500 মানুষ এক জায়গায় হলে 150 মানুষের মাথায় টুপি থাকে। তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হতো, বিদেশিরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে। আর হরতাল, মিটিং, মিছিল এইসব হলে মারামারি হইতো, পুলিশও একটু মারতো। ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে, বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলাম বিরোধী দল, বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায়। এটা এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না, বিদেশিদের কথা বলছি। সো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল, এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা একটা নির্বাচন করতে পারতো না। যদি ভালো না করতো, 5 বছর পরে তারা বিরোধী দলে আসতো, সমস্যা কি? বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল, কোনো সমস্যা হয়নি। তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো, তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয়, খুন হইতে হয়, মানুষ কথা বলতে পারে না, ঘরে ঘুমাইতে পারে না, যেগুলো হয়েছে আমরা দেখেছি। এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গায় আছে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি, আপনারা 2 জন আমার সাথে আছেন, কনক ভাই কালকে ফোন দিলাম, কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা, এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে। আমাদের এখনো ক্রাইসিস আছে, আমরা অনেক সমস্যার ভেতরে আছে। আমি আমার 2 ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি, মানে টার্গেটে গিয়েছে। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে সে একটা খেলনা কিনেছে। খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যেই দামের জিনিসটা কিনেছে, ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না। যখন ক্যাশে এসছে, তখন ও বলতেছে যে আব্বু এই ও না, আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে। তো আমার পকেটে প্রায় 7-8টা $100 নোট। ও তখন বললো যে আব্বু তোমার কাছে কত টাকা আছে? ঠিক আছে, আমি বললাম যে এই যে 700। আমি বললাম কত ডলার দরকার তোমার? সব আছে, তুমি যেটা চাও সেটা। তাহলে আমি আবার দেবো। আবার গিয়ে সে কিনে এসে, মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যায়, এগুলো নিজের চোখের সামনে দেখেছে, ওর মাথায় এটা কাজ করেছে। তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি। তারপরেও যদি জিজ্ঞেস করি, পিনাকিদার শরীর অসুস্থ, উনি বেড রেস্টে আছেন, হসপিটালে ছিলেন, এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আমরা এখন কেমন আছি, আমার মনে হয় 5 তারিখের চাইতে 1000 গুণ ভালো আছে। এবং এই কথাটা বিএনপি এবং জামাতের, এই যে নয়ন ভাই মাঝখানে একটা করলো, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। নয়ন ভাই, এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি, নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি, এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এটার জন্য আপনাদের এই গত 15 বছর জেলখানায় ছিলেন। তো আপনি যদি বাঙালি হয়ে যান, মুসলমান না হইতে পারেন, তাহলে তো আপনি এই আন্দোলন যেটা করলেন, এটা করার কোনো দরকার ছিল না। আপনি তো ভালো থাকতে পারতেন, আগে আওয়ামী লীগে যোগ দিতেন। বাঙালি হইলে তো সমস্যা।
বাঙালি আমরা ভারতীয়। বিষয়টা হচ্ছে ওইটাই, ধরো হাসিনা মুক্ত বাংলাদেশ, এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না। এরকম একটা ফ্যাসিবাদ যে সরবে, বিএনপি হাসিনা পালাইছে, এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার 10-15 দিন সময় লেগে গেছে, আদৌ গেছে কিনা, আদৌ সম্ভব কিনা। এটা একই অবস্থা ভাই, একই অবস্থা আমাদেরও। কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না, যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে। আপনাদের ভেতরে অনেক কিছু হবে, মারামারি হবে, খুনো হবে। এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে, ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে 2-4 জন মানুষ মারা যায়। সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যাঞ্জামে মানুষ মারা যাবে, যুদ্ধ হবে, অনেক কিছু হবে। বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ, আমি আমার জায়গা থেকে, পিনাকির জায়গা থেকে বা কনক সারের জায়গা থেকে, সবার একটাই আমার মনে হয়, আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে 5 তারিখের পরপর কথা বলেছি কেন, আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য, এই জন্য। অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়া জায়গাতে যদি আপনারা টাচ না করেন, অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন, একবার আপনারা আসবেন, একবার ওরা আসবে, বা এইভাবে চালান, তারপরেও ভালো থাকবেন। এখন কিন্তু কেউই ক্ষমতা নাই, বিএনপিও নাই ক্ষমতায়, আর জামাতও নাই। সো তারপরেও ভালো আছেন, অন্তত এইটুক ভালো থাকবেন, ঘরে ঘুমাইতে পারবেন, পুলিশ আপনার বাসায় যায় না, এখন গুম হওয়ার ভয় নাই, শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময়। সো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে শুকরিয়া করেন। এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ, এই কাদা ছুড়াছুড়ি, এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন, ভোট হবে এই দেশে, ভোট নিয়ে এখনো ভয় নেই, ভোট হইতেই হবে। সো প্রস্তুতি নেন, ভোটে আপনাকে মানুষ ভোট দিবে।